আসসালামু আলাইকুম। আমি ট্রেন্ডা পাইটের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ শাওনা আক্তার প্রিয়া। আজকের আমাদের লাইভটা হচ্ছে ই কমার্স নিয়ে। তো আরো কিছু ভিউয়ার্স আসুক, আমরা তারপর আমাদের ডিসকাশনে চলে যাব। ওকে? আচ্ছা, আস্তে আস্তে সবাই আসুক। আমি বরঞ্চ আমাদের একটু ইন্ট্রো দিয়ে নিই। সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডা পাইট গত কয়েক মাস ধরে স্কলারশিপ ক্যাম্পেইন রান করছে, যেখানে 100% স্কলারশিপ আর 85% স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে। 100% এর মধ্যে আছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্সগুলো, যেগুলো সবকিছুই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিলেটেড। আর 85% এর আন্ডারে আছে ওয়ার্ডপ্রেস, থিম কাস্টমাইজেশন অ্যান্ড এসইও। তো আমরা এই কোর্সগুলো আপাতত প্রোভাইড করছি। আর আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ইফেক্টিভ পার্ট, এফ কমার্স নিয়ে। আমাদের সাথে আজকে যিনি আছেন হোস্ট হিসেবে, সরি আমাদের ট্রেনার হিসেবে, আমাদের যে আরেকজন আছেন তিনি হচ্ছেন সাদিক হাসান আবিদ। তিনি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেনার, মেন্টর। তো আমি তাকে এক্ষুনি জয়েন করিয়ে নিচ্ছি। ওকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেশনটাতে। আমাদের আজকের সেশনটা হচ্ছে এফ কমার্স। কেমন আছেন আগে সেটা বলুন। আমি ভালো আছি এবং আশা করছি যারা আমাকে দেখছেন এরা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন, নিরাপদ দূরত্ব বজায় রাখছেন, বাসায় আছেন এবং অনলাইনে আছেন। লকডাউনের মধ্যে দিনকাল কেমন যাচ্ছে রে? জি, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি যাচ্ছে। এবং আপনার কেমন যাচ্ছে? হুম, যাচ্ছে কোনোরকম। আচ্ছা, তো আমরা আমাদের ডিসকাশন শুরু করতে পারি। শিওর আপু, অবশ্যই। তো যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে ই কমার্স নিয়ে, তো ই কমার্স কি? সকলের মনে এই প্রশ্নটা প্রথমেই যাচ্ছে যে ই কমার্স জিনিসটা কি? একটু যদি কাইন্ডলি ডিটেলসে বলতেন। এফ কমার্স যদি আমি বলি যে ফার্স্ট অফ অল ফেসবুক একটা প্ল্যাটফর্ম, একটা সোশ্যাল মিডিয়া। তো ফেসবুককে কাজে লাগিয়ে যখন আমরা একটা ব্যবসা করতেছি, একটা বিজনেস করতেছি, সেটাই হচ্ছে বেসিক্যালি এফ কমার্স। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা একটা বিজনেস পরিচালনা করছি। তো দেন যদি আমি একটু ডিপলি বলি, লাইক ফেসবুক কিন্তু আমরা সবাই ব্যবহার করে একটা সোশ্যাল মিডিয়া হিসাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এফ কমার্স আর সোশ্যাল মিডিয়ার মধ্যে পার্থক্যটা কোথায়, তাহলে হচ্ছে যে আপনি ফেসবুকটাকে সোশ্যাল মিডিয়া হিসেবে যখন ব্যবহার করছেন তখন এটা আপনি আপনার পরিচিত মানুষের সাথে যোগাযোগ রক্ষার জন্য করছেন, আপনার আত্মীয় স্বজন, স্কুলমেট, ক্লাসমেট অথবা ইউনিভার্সিটি ফ্রেন্ড অথবা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অথবা যদি বলি প্রাতিষ্ঠানিক কোনো পরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষার জন্য কিন্তু আমরা বর্তমানে ফেসবুকটাকে ব্যবহার করছি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া। তো যখন আমরা এটা একটা বিজনেস করার জন্য ব্যবহার করব, যখন একটা বিজনেস পারপাসে আমরা ফেসবুক ব্যবহার করব, তখন কিন্তু বেসিক্যালি এটাকে আমরা বলছি এফ কমার্স অথবা ফেসবুক কমার্স। তো এটাই যদি বলি যে পার্সোনাল ইউজের জন্য সোশ্যাল মিডিয়া এবং বিজনেস পারপাসের জন্য এফ কমার্স। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর কোন ক্ষেত্রে আমরা এই এফ কমার্সটা, মানে কোন ক্ষেত্রে আমরা এফ কমার্সটা লাগাতে পারি বা কাজে লাগাতে পারি, জরুরি বলতে পারি আমরা কোন লাইক ক্ষেত্রে? বর্তমান যদি বলি যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা এখানে এটা যে বাংলাদেশে গ্রো করতেছে, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব থেকে পরিচিত যে সোশ্যাল প্ল্যাটফর্মটা রয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেট রয়েছে, সেটা কিন্তু অবভিয়াসলি ফেসবুক। কারণ ফেসবুকে বর্তমানে আমরা দেখছি বাংলাদেশের 1/3 জনগোষ্ঠী কিংবা ইন্টারনেট ইউজার যারা কিন্তু বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করতেছে। তো যদি আমি কোনো আমার কোম্পানি প্রচারণা করি অথবা আমার পণ্য নিয়ে ব্যবসা করতে চাই অনলাইন মার্কেট প্লেসে বা অনলাইনের ক্ষেত্রে, তখন কিন্তু অবশ্যই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেসবুক একটা
আদর্শবান জায়গা আমরা কিন্তু ফার্স্ট স্টেপে ধরতে পারি। অথবা যদি বলি স্টার্ট আপের ক্ষেত্রে, অবশ্যই কিন্তু একটা স্টার্ট আপে আমি মনে করি ফেসবুকে একটা বিজনেস রান করা উচিত। তাহলে কিন্তু সে একটা বিজনেসটা অ্যানালাইসিস করতে পারবে যে তার বিজনেসটা বেসিক্যালি যদি ট্রেডিশনাল মার্কেটে করতো অথবা অফলাইন প্ল্যাটফর্মগুলোতে করতো তাহলে কি রেসপন্স পেত, ভার্সেস সে অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন বিজনেসটা রান করতেছে সে কি ধরনের বেনিফিটগুলো পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আমি বলবো যে এফ কমার্স রিলেটেড, এবং এইখানে আমরা বিস্তারিত আলোচনা করি যে বিষয়টা যে আমরা এফ কমার্সের মাধ্যমে যখন বিজনেস রান করবো তখন আমার কোন কোন বিষয় উচ্চ থাকতে হবে, কোন কোন বিষয় নিয়ে আমার গভীর পর্যবেক্ষণ করে বিজনেসটা পরিচালনা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এ এই সেক্টরে কথা বলছি অথবা আলোচনা করছি। তার মানে বোঝাই যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু কমার্স যেটা আছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা স্পেস নিয়ে আছে, একটা বড় একটা জায়গা নিয়ে আছে। লাইক এই যে যদি বলি কমার্স যখন আমরা প্রসেসিংটা যাব বা করব, তখন এখানে যে ইম্পর্টেন্ট ডাটাগুলো আছে, কোন কোন ডাটাগুলো এখানে আমাদের দরকার হতে পারে? লাইক যদি আমি বলি আমি একটা বিজনেস রান করতেছি, সেই ক্ষেত্রে আমার অনলাইন থেকে অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি কোন কোন ডাটাগুলো আমার কাছে রাখতে পারি, সেক্ষেত্রে আমি বলবো আপনার গ্রাহকের একটা লিস্ট। সেই লিস্টে আপনার গ্রাহকের নাম থাকতে পারে, আপনার গ্রাহকের মোবাইল নাম্বার, সে কোথায় থাকে, লোকেশন, তার ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করে রাখতে পারি, এবং অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্টগুলো অথবা অন্যান্য আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি আমার তথ্য ভান্ডারে রাখতে পারি, যাতে ইন ফিউচারে যখন আমি বিজনেসটাকে একটু ডেভেলপ করতে যাবো, স্টেপ আপ করবো, তখন কিন্তু আমার ওল্ড কাস্টমারদের ডাটাটা অবশ্যই প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ইনফরমেশনগুলো আমরা যে কোনো জায়গায় স্টোর করতে পারি, লাইক নোটপ্যাড, এক্সেল, স্প্রেডশিট, কিংবা যদি আমি বলি বর্তমান সময়ে আমাদের জন্য কোনটা বেটার হবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এক্সেল থেকে বেটার হয় যদি আপনি স্প্রেডশিটে আপনার ইনফরমেশনগুলো, ডাটাগুলো এক জায়গায় স্টোর করেন, তখন কিন্তু আমরা আমাদের টিমমেটদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি এবং রিয়েল টাইম আমরা ইনফরমেশনগুলো, আপডেটগুলো দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আমরা এফ কমার্স রেটের যত ইনফরমেশনগুলো আছে, হ্যাঁ অবশ্যই পার্সোনাল একটা চয়েস থাকতে পারে, কিংবা এমন হতে পারে যে ভাইয়া আমি তো এখানে ডাটা স্টোর করে ইউজ টু, তো সেই ক্ষেত্রে আমি বলবো না দরকার নাই, তাহলে আপনি যেটা আগে ইউজ টু, আপনি যেটা আগে ডাটাটা সেক্টর কিংবা আপনি সেভ করে রাখতেন সেভাবে আপনি স্টোর করে রাখতে পারেন। তবে যারা নতুন স্টার্ট আপ করতেছে, নতুন ভাবে ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে যাচ্ছে, তাদের জন্য আমি বলবো কিংবা সাজেস্ট করবো যে তারা যদি স্প্রেডশিটের মাধ্যমে তাদের ইনফরমেশনগুলো, ডাটাগুলো, লাইক তাদের ক্লায়েন্টের নাম, নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এক্সেপ্টা ইনফরমেশনগুলো অথবা তার বার্থডে, তার অ্যানিভার্সারি ডেট, এক্সেপ্টা ইনফরমেশনগুলো সে যদি কালেক্ট করে রাখতে পারে, তাহলে তার ইন ফিউচার বিজনেসের জন্য এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ। এই জিনিসগুলো আসলেই সেভ করে রাখা উচিত প্রত্যেকটা কাজের জন্যই। জি অবশ্যই। আচ্ছা, এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন, আমি বলতে পারি যে আমরা যখন এফ কমার্স রান করি, এটা তো একটা স্টেজ থেকে দেন আরেকটা স্টেজে যেতে হয়, রাইট? তো যখন জি আমরা আপার লেভেলের দিকে যাব, তখন কোন কোন ডকুমেন্ট গুলো লাগতে পারে? এটা তো গেল যখন আমরা স্টার্টিং করছি তখন। হুম যখন হুম আমরা স্টার্টিং করছি তখন আমাদের ইনফরমেশন যেগুলো লাগছে সেগুলো বললেন। তো যখন আমরা আস্তে 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 আপার লেভেলে যাব, তখন আমাদের কোন ধরনের ডাটা গুলো লাগবে? লাইক আমি যদি বলি যে আমাদের এখন আমাদের যারা দেখছে এরা কিন্তু সকলেই বাংলাদেশ থেকে আমার লাইভ স্ট্রিমিংটা দেখছে কিংবা আমাদের যে সেশনটা তারা দেখছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে একটা বিজনেস যখন আপনি ফেসবুকের মাধ্যমে স্টার্ট আপ করবেন অথবা এক্সিস্ট বিজনেস যেটা কিনা অলরেডি অফলাইনে ছিল অথবা অনলাইনে ছিল, সেগুলো নিয়ে আপনি ইন ফিউচারে কাজ করতে চাচ্ছেন, তখন আপনাদের যে বিষয়টা সর্বপ্রথম দরকার হয় সেটা হচ্ছে লাইক ট্রেড লাইসেন্স। আপনার একটা বিজনেস আছে, তো বাংলাদেশ সরকার কিভাবে জানবে সেই বিজনেসটা আপনি করছেন, কিংবা আপনি বিজনেসটার মাধ্যমে যে দেশে যে একটা ভূমিকা রাখছেন, আপনিও তো দেশের একজন ব্যবসায়ী। তো ব্যবসায়ীদের সরকার বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, কিংবা আমি যদি বলি বিভিন্ন এই লাইক কমিউনিকেশন, কিন্তু বিজনেসম্যানদের সাথে সরকারের একটা অন্যরকম কমিউনিকেশন থাকে। তো সেক্ষেত্রে বেনিফিট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে যখন আপনি সরকারি তালিকাভুক্ত একজন ব্যবসায়ী। তো সেক্ষেত্রে আপনি যদি স্টার্ট আপ থেকে একটা বড় লেভেলে কিংবা আপনার বিজনেসটাকে আপার লেভেলে নিতে চান, তখন কিন্তু আমি বলবো যে আপনার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকা প্রয়োজন। ট্রেড লাইসেন্সের ফলে আপনি কি করতে পারবেন, আপনার যখন বিজনেসটা আপনি স্টার্ট আপ থেকে বড় করতে চান অথবা যে রেঞ্জে রয়েছে ওখান থেকে আপনি আপ লেভেল করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার অনেক সময় বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হয়, এবং সেখানে ডকুমেন্টে কিন্তু আপনি যদি বলেন যে আপনার এখানে একটা ফেসবুক পেজ আছে, কিংবা আপনি কিন্তু ওই ডকুমেন্টে কিংবা তখন কিন্তু আপনার ডকুমেন্টে বেসিক্যালি আপনি আপনার ফেসবুক পেজে ইউআরএল, গ্রুপের ইউআরএল কিন্তু শেয়ার করতে পারবেন। তখন তারা চাবে যে আপনার
বাংলাদেশ সরকারের সাথে কিংবা সরকারের সাথে নিবন্ধিত কোনো কাগজ রয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স, আমি বলবো যে যখন আপ লেভেলে একটা বিজনেস করতে যাবে তখন যাতে ট্রেড লাইসেন্স সে করিয়ে নেয় ফেসবুক কমার্স থেকে, যখন সে আপ লেভেলে করতে যাবে কিংবা তার বিজনেসটা সে গুছাতে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট দরকার? ফার্স্ট অফ অল ট্রেড লাইসেন্স। দেন আর কি লাগতে পারে ট্রেড লাইসেন্সের পরে? লাইক ট্রেড লাইসেন্সের পরে আমি যদি বলি যে বিজনেসটা সে একটু আপ লেভেল করলো, সে ট্রেড লাইসেন্স নিল, সে হয়তো বা আগে অনলাইনে ছিল সেখান থেকে সে লোকাল কোনো বিজনেস কিংবা লোকাল ভাবে সে প্রোডাক্টটা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তার ডেলিভারি একটা সার্কেল লাগে অথবা ডেলিভারি এজেন্ট বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি বলবো যখন আপনার বিজনেসটা নতুন অবস্থা থাকে অথবা একটা বিজনেসে সাপোজ আপনি নতুন ভাবে মার্কেটিং করছেন কিংবা আপনি বিজনেস নিয়ে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে এখানে প্রোডাক্ট ডেলিভারি একটা মেইন ফ্যাক্টর। যে প্রোডাক্ট ডেলিভারিটা কে করবে? আমি কি প্রোডাক্ট নিয়ে যাব? তো আমি যদি প্রোডাক্ট নিয়ে যাই, ধরলাম যে আমি প্রথম দিকে প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য সশরীরে নিজে উপস্থিত হলাম, কিন্তু পরবর্তী সময় কি করব? ডেলিভারি নিয়ে তো আমি সাপোজ আমার ঢাকায় 10 জায়গায় 10টা প্রোডাক্ট যাবে, তো এটা তো আমি অ্যাট এ টাইম সিঙ্গেল টাইমে কিন্তু 10টা প্রোডাক্ট 10 জায়গায় ডেলিভারি করতে পারবো না। না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যাদের বর্তমানে নিজস্ব ডেলিভারি সিস্টেম নেই অথবা নিজস্ব কোনো ডেলিভারি ম্যান নেই, তাদের উচিত একটা এজেন্সির সাথে, একটা কোম্পানির সাথে ডেলিভারি বিষয়ক চুক্তিবদ্ধ হওয়া। লাইক বর্তমানে যদি বলি বাংলাদেশে পাঠাও রয়েছে, সহজ রয়েছে, ই কুরিয়ার রয়েছে, এবং এছাড়া এরা তো ন্যাশনাল প্ল্যাটফর্মে ন্যাশনাল লেভেলে ডেলিভারি সার্ভিসটা করে দিচ্ছে। এছাড়াও বাংলাদেশে বর্তমানে কিন্তু লোকাল এরিয়ায় কিছু ডেলিভারি এজেন্সি আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু আপনার শোরুম থেকে এসে, আপনার ফিজিক্যাল স্টোর থেকে এসে কিংবা আপনার বাসা থেকে এসে প্রোডাক্টটা কালেক্ট করে আপনার গ্রাহকের বাসায় পৌঁছে দিবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যদি আমরা দ্বিতীয় স্টেপে যাই, সেক্ষেত্রে আমাদের ডেলিভারি নিশ্চয়তা করতে হবে অন টাইম, কারণ কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় আপনার প্রোডাক্ট নেওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচারে সে আবার আপনার কাছ থেকে কিনবে কিনা এটা নিয়ে একটা সংশয় থেকে যায়। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করেছে যে অনেক সময় আমাদের পেজের অ্যাড বন্ধ করে দেওয়া হয়, এটার কারণ কি? তো পেজ অ্যাড বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক ধরনের কারণ থাকতে পারে। লাইক আপনার পেজে আপনি যে অ্যাডটা রান করছেন হয়তো বা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী, ফেসবুকের যে নিয়ম কানুন অথবা আইন রয়েছে সেই অনুযায়ী আপনার অ্যাডটা বৈধ নয়, অথবা আপনি অ্যাডে এমন কোনো ওয়ার্ড ইউজ করেছেন যেটা আপনাকে ফেসবুক করতে নিষিদ্ধ করেছে, এই কারণে আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেক কারণ হতে পারে, লাইক আপনার যে ক্রেডিট কার্ডটা লিঙ্ক করা ছিল হয়তোবা কার্ডটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে, অথবা আপনার কার্ডে কিংবা আপনার অ্যাড অ্যাকাউন্ট সেটে কোনো সমস্যা হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার অ্যাড অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো সেটিংসে সমস্যা থাকে সেটা যদি আপনি একটু আবার রিচেক করেন এবং আবার যদি সেই অ্যাডটা পাবলিশ করেন তাহলে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে। থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনটা মানে এখন দেখা যাচ্ছে যে আমরা যখন ফেসবুক মার্কেটিং এর কথা সবাইকে বলি বা কেউ যখন বলে তখনই প্রথম এই কোয়েশ্চেনটা আছে যে অ্যাড বন্ধ করে দেয়। এই অ্যান্সারটা অনেক দরকার ছিল। হ্যাঁ, অবশ্যই যদি আমরা বলি যে অ্যাড অ্যাড কিন্তু অবশ্যই বর্তমান সময়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেসবুক মার্কেটিং এ অথবা এফ কমার্সের ক্ষেত্রে অ্যাড কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। লাইক অনেকেই মনে করে যে লাইক আমি একটা পোস্ট করলাম, আমি একটা কন্টেন্ট দিলাম, কিছু টেক্সট দিলাম, কিছু একটা ছবি দিলাম, দেন আমি এটাকে বুস্ট করব, অ্যাড হিসেবে ছাড়বো, নতুন মানুষকে আমার পণ্য সম্পর্কে কিংবা পুরাতন মানুষকে আমার পণ্য সম্পর্কে আবার জানাবো। তো সেই ক্ষেত্রে হয় কি অনেক সময় অ্যাড নিয়ে মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে হয়তোবা শুধু অ্যাড করলেই আমার কোম্পানি প্রচার হয়ে যাবে কিংবা আমার একটা সেল বেড়ে যাবে। বেসিক্যালি কিন্তু এটা না। আপনি যখন ফেসবুকের মাধ্যমে একটা পণ্য নিয়ে কাজ করবেন, একটা সেবা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার অবশ্যই একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকতে হবে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হবে, এবং এই অনুযায়ী আপনার একটা অ্যাড তৈরি করতে হবে। এবং একটা অ্যাডে কিন্তু আপনি অনেকগুলো কপি তৈরি করতে পারেন এবং সেই অ্যাডগুলো কম্পেয়ার করতে পারেন যে আসলে আমার কোন অ্যাডটা ভালো যাচ্ছে কিংবা কোন অ্যাডটা যাওয়া জরুরি। তো অ্যাড অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অ্যাডের উপর নির্ভর করে আপনি কাদের কাছে নতুন করে পৌঁছাচ্ছেন অথবা আপনি পুরাতন কাদের কাছে আগে আপনার পণ্য এবং সেবা নিয়ে কথা বলেছেন। আচ্ছা, এই যে আমরা প্রমোশনের ব্যাপার একটা থাকে জি। মার্কেটিং এর ক্ষেত্রে, প্রমোশনের ব্যাপারটা তো ডিজিটাল প্রমোশনের ক্ষেত্রে আমরা এই যে ফেসবুকটা আছে বা এফ কমার্সটা আছে এটা কিভাবে ইউটিলাইজ করতে পারি? লাইক আমি যদি বলি বর্তমান সময়ে ডিজিটাল প্রমোশনের ক্ষেত্রে ফেসবুকটা কতটা গুরুত্বপূর্ণ। তো সাপোজ আমরা যদি এখন বলি যে আমার
প্রিয় কোনো গায়কের নতুন গান বের হয়েছে, এই প্রমোশনটা কোথায় হতে পারে? অবভিয়াসলি ইউটিউব এবং ফেসবুক। এই দুইটা প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোনো একটা ভিডিও সং যদি রিলিজ হয়, অথবা যদি আমি বলি যে আমার কোনো পরিচিত মানুষের ম্যাগাজিন বের হয়েছে কিংবা বই বের হয়েছে আমার পরিচিত কোনো লেখকের, এই ইনফরমেশনটা কিন্তু সর্বপ্রথম আমি ফেসবুকের মাধ্যমে পাচ্ছি। তার যে একটা অফিসিয়াল পেজ রয়েছে লেখকের, সেখান থেকে আমি ইনফরমেশনটা পাচ্ছি। অর্থাৎ বর্তমান সময়ে নতুন কোনো পণ্য কিংবা পুরাতন কারো নতুন ভাবে যদি সে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চায়, তখন কিন্তু আমরা বেসিক্যালি দেখছি যে আমাদের ডিজিটাল প্রমোশনের ক্ষেত্রে ফেসবুক অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। তো ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা এখন বর্তমানে দেখছি নতুন কোনো ভাইরাল কন্টেন্টও কিন্তু আমরা ফেসবুকে পাচ্ছি। তো বেসিক্যালি ফেসবুকে কিন্তু আমরা সব ধরনের কন্টেন্ট পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো প্রোডাক্ট প্রমোট করব কিংবা আমি যখন প্রমোশন করব ডিজিটাল ওয়াইজ, তখন কিন্তু আমার ফার্স্ট অফ অল এফ কমার্সের জন্য ফেসবুকটাকে আগে টার্গেট করতে হবে। কারণ ফেসবুকে যারা রয়েছে তারা কিন্তু অনেকেই অনেক ধরনের কোয়ালিটি সম্পন্ন, কিংবা আমি যদি বলি যে এক এক ধরনের চাহিদা এক এক রকম। তো আপনার কি পণ্য নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি যদি সেই ওয়াইজ ডিজিটাল প্রমোট করতে পারেন আপনার অডিয়েন্সের কাছে, আপনার গ্রাহকের কাছে, আপনি অবশ্যই ওখান থেকে একটা বেনিফিট অথবা একটা প্রফিট আর্ন করতে পারবেন। আচ্ছা, আমরা তো প্রত্যেকটা কাজের জন্যই ফেসবুকটাকে ইউজ করতে পারি না, তাই না? কিছু কিছু কাজ তো থাকে যেগুলো করা উচিত না, বা কোনো কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো মার্কেটিং করা উচিত না। সেই ক্ষেত্রে আমরা কোন কোন প্রোডাক্ট গুলোকে চুজ করতে পারি? লাইক কোন 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 প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না, যদি আমি এভাবে বলি, তাহলে আমাদের অবশ্যই ফার্স্ট অফ অল ফেসবুকে কিছু প্রোডাক্ট নিয়ে ডাইরেক্ট কাজ করতে না করেছে। যদি আমরা বলি যে করোনা প্যান্ডেমিকে কোন কোন বিষয়গুলো নিয়ে ফেসবুক বিজনেস করতে মানা করেছে, অথবা আমি যদি বলি যে সাপোজ একজন একটু আগে বললো যে ওনার অ্যাডটা পজ হয়ে গিয়েছে, তো অ্যাডটা বন্ধ হওয়ার কারণ কি হতে পারে? হয়তোবা ফেসবুক তাকে এমন কিছু পণ্য, এমন কোন বিজ্ঞাপন দিতে নিষেধ করেছিল, তার সত্ত্বেও সে ওই পণ্যের অথবা ওই ধরনের কোনো বিজনেস রিলেটেড একটা বিজ্ঞাপন চালিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সময়ে কোভিড-19 এর পরবর্তী সময় ফেসবুকে যে বিষয়টা নিয়ে একটা বিজনেস করতে না করেছে, প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনি মাস্ক নিয়ে কোনো বিজনেস করতে পারবেন না। লাইক আপনি এই কোনো একটা মাস্ক, কোনো একটা ভালো সিরিজের মাস্ক, ওইটা আপনি ফেসবুকে প্রমোট করবেন, এটা আপনি করতে পারবেন না। দেন হচ্ছে ভ্যাকসিন নিয়ে বিজনেস আপনি ফেসবুকে করতে পারবেন না। কারণ আমরা বর্তমান সময় দেখছি ভ্যাকসিন কিন্তু একটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা ফ্রি ভ্যাকসিন প্রোভাইড করতেছি। তো সেই ক্ষেত্রে আপনি ফেসবুক বিজনেসের মাধ্যমে আপনি যখন একজন গ্রাহককে ভ্যাকসিন বিক্রি করবেন, এটা কিন্তু আইনত অপরাধ। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভ্যাকসিন নিয়েও বিজনেস করতে পারবেন না। এছাড়া অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন মেডিসিন কোম্পানিগুলো কিন্তু তারা তাদের বিজ্ঞাপনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আলাদা টিম রাখে, কিংবা আলাদা একটা নিজস্ব ডিজিটাল মার্কেটিং সিস্টেম রাখে, কিংবা তারা নিজস্ব ভাবে মার্কেটিং গুলো করে থাকে। সেই ক্ষেত্রে তাদের কোনো পণ্য সমন সেম প্রাইস অথবা সেম লোগো ব্যবহার করে কিন্তু আমরা সেই মেডিকেল পণ্য কিংবা ওষুধটার প্রমোশন করতে পারবো না। দেন হচ্ছে যে আমরা যদি এখানে বলি, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। যে আপুটা বলেছিলেন যে তার পেজের অ্যাড বন্ধ করে দেওয়া হচ্ছে, ওই আপুটা মেডিকেল বই বিক্রি করে, এটার থেকে কোনো ধরনের কোনো প্রবলেম হতে পারে? মেডিকেল বই বলতে আমি বলবো যে আপনি যে অ্যাডটা আপনি রান করেছেন, এটা যদি আপনি মেডিকেল বই রিলেটেড না করে আপনি এটা বলতে পারেন যে করোনার মধ্যে আপনি বই কেনার জন্য আপনার নীলক্ষেত যাওয়া লাগছে না, অথবা আপনার বাসা থেকে বের হতে হচ্ছে না বই কেনার জন্য, অনলাইনে আমাদের কাছে বইটা পেতে পারেন। আপনি যদি আপনার কন্টেন্টে এমন কোনো একটা কন্টেন্ট আপনি আপলোড করেন, কিংবা এই রিলেটেড যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করে আপনি একটা করেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। আর মেডিকেল বই এখন কিন্তু এটা কিন্তু বেসিক্যালি আপনার মানে মেডিসিন রিলেটেড কিংবা এই সেক্টরেই একটা পড়ে যাচ্ছে। আমি যদি বলি মেডিকেল বই, আগে কিন্তু মেডিকেল করা হয়েছে দেন বই। তো এটা না করে যদি আমরা শুধু ডাইরেক্ট বইটাকে প্রমোট করি কিংবা বই নিয়ে কোনো অ্যাড কনসেপ্ট করি কিংবা অ্যাড তৈরি করি, তখন এটা আমার জন্য বেনিফিশিয়াল। আপু বলছে যে আপুর 6টা আইডি এমন হয়েছে, কোনো নতুন পেজ খুললে তারা 2 মাস অ্যাড ব্যবহার করতে দেয়, এরপরে আর দিচ্ছে না।
তার মানে এটা হচ্ছে যে সে তাহলে মেডিসিন। আপু এটা আপনার কন্টিনিউয়াস প্রসেস, এটা আপনি কন্টিনিউয়াস ভাবে এই প্রবলেমটা সম্মুখীন হচ্ছেন। তো আমি বলবো যে সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনি মেডিকেল বই বিক্রি করেন, এই রিলেটেড কোনো অ্যাড দিতেই পারবেন না ফার্স্ট অফ অল। দেন হচ্ছে আপনার পেজে যেহেতু এটা কন্টিনিউয়াস সমস্যা দেখা যাচ্ছে, তাহলে আমি বলবো যে আপনি আগে একটা পেজ ওপেন করেন। সেক্ষেত্রে আপনার পেজে একটা যদি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট থেকে থাকে, কিংবা যে ধরনের ডকুমেন্টের দ্বারা আমরা একটা পেজ ভেরিফাই করতে পারি, তাহলে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন। দেন ওখান থেকে যদি আপনি অ্যাড রান করেন, এবং অবশ্যই সেটা যাতে মেডিকেল রিলেটেড অ্যাড না হয়। লাইক আপনি বলতে পারেন যে আপনার বইয়ের উপরে ডেলিভারি চার্জের উপরে 50% ডিসকাউন্ট, এটা বলে আপনি অ্যাড রান করতে পারেন। কিংবা আপনি বলতে পারেন যে 2টা বই কিনলে একটা বই ফ্রি। লাইক এমন কিছু বলতে হবে যে আপনি বই বিক্রি করতেছেন, মানুষকে এটা বোঝাতে হবে। আপনি কিন্তু এটা বোঝাতে হবে না যে আমার মেডিকেল স্টুডেন্টের জন্য বই বিক্রি করছি। আপনি দরকার হলে আপনার অ্যাড অ্যাকাউন্টে ইন্টারেস্টের জায়গায় মেডিকেল স্টুডেন্ট অথবা মেডিকেল রিলেটেড বই কিংবা অন্যান্য কিওয়ার্ড গুলো সেট করতে পারেন, ট্যাগ সেট করতে পারেন। কিন্তু আপনার কিন্তু মেডিকেল বই বিক্রি করছেন এমন কোনো অ্যাড রান করা আমি আপনাকে সাজেস্ট করবো না, যেহেতু আপনি একটা কন্টিনিউয়াস সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নতুন ভাবে আপনি বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেন হচ্ছে আপনি আপনার নতুন করে অ্যাড রান করতে পারেন। দ্যাটস ইট। এখানে আরেকজন কমেন্ট করেছে, মাহমুদা বৃষ্টি আপু। উনি জিজ্ঞেস করেছেন যে পেজের অনেক সময় রিচ কমে যায়, এক্ষেত্রে কি করুন? তো পেজে রিচ কখন কমে? যখন আপনি পেজে কন্টিনিউয়াস প্রসেসের কোনো কন্টেন্ট পুশ করছেন না, কিংবা আপনি পেজে তেমন ভাবে অ্যাক্টিভ না, কিংবা আপনি একটা পেজে কমে পোস্ট করলেন, সেই ক্ষেত্রে আপনি পোস্টটা অন্য কোথাও শেয়ার করলেন না, জাস্ট পোস্ট করে রাখলেন, পাবলিশ করে রাখলেন, কিন্তু আপনি আপনার কোনো ক্লায়েন্টকে পোস্টটা দিলেন না, কিংবা আপনি কোনো গ্রুপে এটা শেয়ার করলেন না। লাইক আপনার যখন পেজে এঙ্গেজমেন্ট কমে যাবে, তখন কিন্তু বেসিক্যালি আপনার পেজে রিচটা কমে যাবে, মানুষ আপনাকে কম দেখা শুরু করবে। কারণ আপনি পেজে জাস্ট যারা দেখছে কন্টিনিউয়াস তাদের সাথেই সীমাবদ্ধ রয়েছেন, আপনি নতুন কোনো মানুষের কাছে যাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে যখন আপনি নতুন কোনো মানুষের সাথে আপনার কন্টেন্টটা শেয়ার করছেন না, আপনার প্রমোশনটা, আপনার পোস্টটা শেয়ার করছেন না, তখন কিন্তু বেসিক্যালি আমরা দেখছি যে আপনার পোস্টে কিংবা আপনার বিজনেস পেজে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। তো যেহেতু এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, তখন কিন্তু পরবর্তী সময় ফেসবুক ভাববে যে যেহেতু এটা এঙ্গেজমেন্ট কম, কম মানুষ এটা নিয়ে কথা বলতে চাচ্ছে। লাইক আপনার পেজে সাপোজ এখন 1000 লাইক রয়েছে কিংবা 1000 ফলোয়ার রয়েছে। আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করলেন, সেখানে দেখলেন যে 5জন মানুষ লাইক দিল, রিয়েক্ট করলো, অথবা 2জন মানুষ কমেন্ট করলো, তখন কিন্তু আপনার সেই পোস্টটাতে এঙ্গেজমেন্ট কম। তো যখন আপনার পেজে এঙ্গেজমেন্ট কম, তখন কিন্তু ফেসবুক দেখবে যেহেতু তার যে আপলোডকৃত কন্টেন্টটা মানুষ দেখছে না, মানুষ শুনছে না, কিংবা মানুষের সাথে এটা কোনো আগ্রহ প্রকাশ করছে না এই বিষয়ে, তখন কিন্তু আপনার পেজের রিচটা ফেসবুক অটোমেটিক কমিয়ে দিবে। তখন কিন্তু আপনি, তখন দেখা যাবে যে তখন বেসিক্যালি আমরা যদি বলি যে কস্ট পার অ্যাকশন, সিপিএ রেটটা কিন্তু আপনার তখন বেড়ে যাবে। তখন একটা ভিউ করতে যখন আগে আপনার হয়তোবা 10 সেন্ট 20 সেন্ট খরচ হতো, তখন কিন্তু আপনার দেখা যাবে যে 30 সেন্ট 40 সেন্ট পর্যন্ত আপনার একটা ভিউ এর উপর খরচ হতে পারে, একটা লিডের উপর খরচ হতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে আপনার পেজে যখন রিচ কমে যাবে, তখন আমি সাজেস্ট করব আপনি যদি আপনার পেজটা, কন্টেন্ট গুলো, পেজের পোস্ট গুলো যদি আপনার ওল্ড গ্রাহক অথবা নিউ গ্রাহকদের সাথে, অথবা আপনি কোন গ্রুপে যদি শেয়ার করেন, সেখান থেকে আপনার পেজে রিচ বাড়বে। আচ্ছা, এইখানেও কি অডিয়েন্স সিলেকশনের যে ব্যাপারটা, সেটা কি ইম্প্যাক্ট ফেলে? লাইক যদি বলি যে আমরা আগে যে বিজনেসটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে বই, বই বিক্রি করবে, মেডিকেল রিলেটেড বই। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি যদি তাকে ইঞ্জিনিয়ারিং গ্রুপে, কিংবা আমি যদি বলি ইঞ্জিনিয়ারদের যে গ্রুপটা রয়েছে, কিংবা যারা ইঞ্জিনিয়ার হতে চায় তাদের গ্রুপে যদি আমি আমার সেই বইয়ের পোস্টটা শেয়ার করি, তখন কিন্তু আমার ওখানে কোনো এঙ্গেজমেন্ট তো আসবেই না, উল্টা আমার রিচ কমে যাবে। কারণ হচ্ছে আমি ভিন্নধর্মী একটা গ্রুপে আমার পোস্টটা শেয়ার করলাম, কিংবা আমি আমার এই পোস্টটা করার পরে এমন একজনকে মেসেজ করলাম যে কিনা এখন হয়তোবা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে, কিংবা যে হয়তোবা আর্টস ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করছে, তার কিন্তু বেসিক্যালি মেডিকেল রিলেটেড বই প্রয়োজন নাই, কিংবা সে এই ট্র্যাকের না। তো সেই ক্ষেত্রে যখন তাকে আপনি একটা মেসেজ কিংবা একটা পোস্ট শেয়ার করলেন, সে কিন্তু আপনার পোস্টের সাথে এঙ্গেজ না, কিংবা তার বিষয়ের সাথে এই বিষয়টা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যেই বিষয় নিয়ে কাজ করতেছেন, সেই বিষয়ে যারা অডিয়েন্স, যারা আপনার সম্ভাব্য ক্রেতা, যারা আপনার সম্ভাব্য গ্রাহক, তাদের কাছে পৌঁছে যান, সবার কাছে পৌঁছাতে হবে না। কারণ বর্তমানে ফেসবুকে মাধ্যমে কিন্তু আপনি বেসিক্যালি বাংলাদেশে একটা বড় জনসংখ্যার কাছে যেতে পারছেন, কিন্তু সবাই কিন্তু আপনার গ্রাহক না, সবাই কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে মানে পজিটিভ না।
লাইক অনেক কম্পিটিটর কিন্তু আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের যে গ্রাহক রয়েছে, তাদের যে কমিউনিটি রয়েছে, তারা কিন্তু আপনার কাছে ট্রান্সফর্ম হয়ে আসতে একটা বড় ধরনের সময় লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে, যদি আমরা বলি যে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সময় দিতে হবে, যে যদি আমি আমার বিজনেসের ক্ষেত্রে অন্য কোনো কম্পিটিটরের কাছ থেকে আরেকটু লেভেল আপ করতে চাই, আমি যদি আমার নতুন ধরনের মানে পুরাতন গ্রাহকের কাছ থেকে আমি যদি নতুন করে আবার পৌঁছাতে যাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমার অডিয়েন্স সিলেক্টটা ভালো হতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম আপু। আচ্ছা, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। হুম, তো লাস্ট কোয়েশ্চেন যেটা অ্যাকচুয়ালি সেটা আচ্ছা। সবার জন্য ইম্পর্টেন্ট, যে যারা নতুন উদ্যোক্তা, ঠিক আছে, এই যে বর্তমান সময়ে অনেক নতুন উদ্যোক্তা আসছে তাদের নতুন হ্যাঁ, হ্যাঁ। থিঙ্কিং নিয়ে, নতুন থটস নিয়ে, তো তাদের জন্য তারা এই এফ কমার্সের মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারবে, যদি দেখ, একটু আমি যদি বলি যে বর্তমান সময়ে, কিংবা এটা 2021 সাল চলছে, গত বছর 2020 সালে কিন্তু আমাদের ফার্স্ট কিছু মাস পরেই, মানে প্রথম কিছু মাস পরে আমরা লকডাউনে চলে যাই। তো লকডাউনে যাওয়ার পর আমরা যেটা দেখছি যে আমাদের বর্তমান বাংলাদেশে, কিংবা সেই সময়ে বাংলাদেশে অর্থনৈতিক সচল রেখেছে অনলাইন অ্যাক্টিভিটিস, কিংবা আমাদের অনলাইন যে বিজনেস চলছে, কিংবা ডিজিটাল এন্টারপ্রেনার যারা, কিংবা অতীতে তারা ট্রেডিশনাল ভাবে একটা বিজনেস রান করতো, অথবা যদি বলি তারা এন্টারপ্রেনার ছিল, উদ্যোক্তা ছিল, তারা কিন্তু তাদের বিজনেস গুলো ডিজিটাল ভাবে ডিজিটালাইজড করে ফেলেছে। লাইক তারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে এসে পড়েছে এবং তারা ডিজিটাল এন্টারপ্রেনার হয়েছে। ডিজিটাল এন্টারপ্রেনার হওয়ার ফলে কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের জিডিপিতে, আমাদের ইকোনমিক্যাল স্কেলে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হই নাই, যারা কিনা আমরা যদি বলি যে আমাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশরা যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা কিন্তু সেই পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হই নাই, কারণ আমরা আমাদের ব্যবসাগুলো ডিজিটাল ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। এই কারণে যে আমরা সুবিধা পেয়েছি, এটা কিন্তু বেসিক্যালি যারা বর্তমান সময়ে উদ্যোক্তা, কিংবা যারা এখন যদি বলি যে ডিজিটাল এন্টারপ্রেনার, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক। লাইক তারা অতীতে যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকতো, তারা কিন্তু বর্তমানে এর থেকে বেশি পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে। এবং যদি বলি যে আগে আমাদের মানুষজন, কিংবা আমাদের যে ট্রাফিক যে পরিমাণ সচেতন ছিল আমাদের পণ্য সম্পর্কে, অনলাইন বিজনেস সম্পর্কে, এখন কিন্তু তারা তার থেকে আরো বেশি পরিমাণ সচেতন। তো এর ফলে হচ্ছে কি, এর ফলে হচ্ছে গ্রাহকরা যখন তার বিজনেসের প্রতি যখন সে সচেতন, তখন আপনার পণ্য সম্পর্কে সচেতন, তখন কিন্তু সে অবশ্যই একটা ভালো পণ্য অনলাইন থেকে কিনতে চাবে, এবং যখন আপনি তাকে ভালো একটা সার্ভিস দিবেন, সে কিন্তু রিপিটেডলি অন্য কোনো পণ্য অথবা অন্য কোনো সার্ভিস আপনার কাছ থেকে নেবে। তো সেই ক্ষেত্রে বর্তমান সময়ে যারা একটা বিজনেস শুরু করতে চায়, অথবা যারা একটা উদ্যোগ অলরেডি নিয়েছে, একটা স্টার্ট আপ অলরেডি শুরু হয়েছে, তারা যখন উদ্যোক্তাটা ডিজিটাল প্ল্যাটফর্ম আনতেছে, তখন আমি কিন্তু অবশ্যই বলবো তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে তাদের বিজনেসটা রান করতে পারে ফার্স্টের দিকে। তাহলে হবে কি, তারা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে যে গ্রাহক রয়েছে তাদের কাছে তাদের সেবাটা পৌঁছে দিতে পারে, সেখান থেকে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারে, যেটা কিনা তার পরবর্তী বিজনেস গ্রোথের জন্য অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখতে পারি। কিংবা এখন যদি বলি যে এখন যদি বর্তমান সময়ে 5 বছর আগে, 10 বছর আগেও কিন্তু একটা উদ্যোক্তা হতে হলে আমাদের আগে একটা ফিজিক্যাল স্টোর নিয়ে ভাবতে হতো, সেখানে প্রোডাক্ট এনে গুদামজাত করতে হতো, দেন বিজনেসটা নিয়ে যারা এই বিজনেসটা কিংবা এই প্রোডাক্ট প্রমোশনের একটা কাজ করতে আগ্রহী, হবে। প্রমোশন আগে তো আমার অডিয়েন্স সেট করতে হবে, দেন তাদের কাছে প্রমোশনের জন্য আমার যে ধরনের বাজেট প্রয়োজন হতো, লাইক লিফলেট করা, ব্যানার, পোস্টার করা, সেটা কিন্তু বর্তমান সময়ে একজন উদ্যোক্তার জন্য সেই ধরনের কষ্টকর হচ্ছে না। কারণ হচ্ছে ফেসবুক তাকে একটা ফ্রি প্ল্যাটফর্ম দিচ্ছে, সেখানে কিন্তু সে অল্প কিছু বিনিয়োগ করে তার কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বর্তমান যারা বিজনেস স্টার্ট করতে আগ্রহী, অথবা অলরেডি স্টার্ট আপ শুরু করেছে, অথবা এন্টারপ্রেনার হতে চায়, তাদের কিন্তু আমি বলবো যে ডিজিটাল এন্টারপ্রেনারদের জন্য এই প্ল্যাটফর্ম অবশ্যই একটা পজিটিভ ফিডব্যাক দিবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম এই আপু। যে যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন প্ল্যাটফর্মে এসছে তাদের জন্য এই ইনফরমেশনটা অনেক বেশি দরকার ছিল। তো আমি লাস্টলি আপনার কাছে জানতে চাইছি যে আপনার কাছে ইফ কমার্সটা কতটা ইম্পর্টেন্ট, আপনি যদি আপনার অডিয়েন্সকে জানাতে চান, সেক্ষেত্রে আপনি আপনার মতামতটা একটু দিন।
আমার মতামত হচ্ছে এফ কমার্সটা আমার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কতটা জরুরি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের জনসংখ্যা কিংবা বাংলাদেশে যে একটা বিশাল জনসংখ্যা রয়েছে তারা কিন্তু যদি ভবিষ্যতে কথা চিন্তা করি আইটি রিলেটেড বিভিন্ন সেক্টরগুলোতে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারে, যেটা কিনা আমাদের দেশের একটা, কিংবা যদি বলি আমরা এখন ডিজিটাল বাংলাদেশে, তো পরিপ্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশে আমাদের ডিজিটাল আইটি রিলেটেড বিভিন্ন ম্যান পাওয়ার দরকার। তো হুম, ম্যান পাওয়ারদের ক্ষেত্রে আমরা যখন দেখতেছি তাদের কিন্তু বেসিক্যালি বিভিন্ন স্কিল থাকতে হবে, যে স্কিল ওয়াইজ সে তার কাজ করবে। তো সেই ক্ষেত্রে বর্তমান মার্কেটে ডিজিটাল মার্কেটিং বলতেই কিন্তু আমরা বেসিক্যালি বুঝি যে এফ কমার্স, ফেসবুক মার্কেটিং, কিংবা জাস্ট একটা মাদার সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা ভাবছি যে এটাই হচ্ছে আমাদের ফুল ডিজিটাল মার্কেটিং সেক্টর, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি এমন না। এটা দিয়ে আপনি কি করতে পারেন, সাপোজ আপনি যখন একটা বিজনেস স্টার্ট করবেন, এফ কমার্স হোক হোক না সেটা ফেসবুকের মাধ্যমে একটা পেজ অথবা গ্রুপ খুলে একটা বিজনেস স্টার্ট করা, তখন কিন্তু বিজনেসের যে আনুষঙ্গিক বিষয়গুলো ওটার সাথে আপনি একটা সম্পর্কিত হবেন। লাইক আপনি জানেন যে একটা বিজনেস রান করতে গেলে কিভাবে পণ্যটা ঠিক করতে হয়, কিভাবে সাপ্লাই চেন সেট করতে হয়, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন গুলো কি কি, কিংবা আমি যদি বলি সেখানে আপনি কিভাবে প্রোডাক্টটা গ্রাহকের কাছে পৌঁছাবেন, ইত্যাদি আনুষঙ্গিক বিষয়গুলো যখন আপনি সচেতন হন, সেটা কিন্তু পরবর্তীতে আপনি হয়তোবা বিজনেসটা রান করতেছেন না, তখন যখন আপনি চাকরি সেক্টরে যাবেন, জব সেক্টরে যাবেন, সেটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল। অথবা স্টুডেন্ট অবশ্যই আপনি যখন পার্ট টাইম বিজনেস করছেন তখন আপনি ভাবছেন যে না, আপনি ফুল টাইম ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু এই যে এফ কমার্সে আপনি একটা ফেসবুকের মাধ্যমে একটা বিজনেস রান করেছেন, এটা কিন্তু আপনার সেই সময়ের জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। হুম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ফেসবুক কমার্সের মাধ্যমে বর্তমান তরুণ সমাজ উদ্যোগী হতে পারে, এবং আজকের একটা ছোট্ট উদ্যোগ আগামী দিনে বড় একটা ভবিষ্যৎ হতে পারে যদি আপনি সেই উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত কাজ করতে থাকেন। ইয়েস, অফ কোর্স। আজকের দিনের একটা পদক্ষেপ সামনে আমাদের সাফল্যের জন্য অনেক বড় কিছু একটা হতে অবশ্যই। পারে। তো ভাইয়া আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সারাদিনের মধ্যে এই সময়টা, এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি আগামীতেও আমাদের পাশে থাকবেন এভাবে এবং আমাদের পথ দেখাবেন। জি, অবশ্যই ধন্যবাদ সকলকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অথবা আমাদের লাইভ স্ট্রিমিংটা পরবর্তীতে দেখবেন। তো তাদেরকে আমি জানাবো, যদি কোনো উদ্যোক্তা হতে চান অবশ্যই এফ কমার্সকে ব্যবহার করুন, কারণ ফেসবুক আপনাকে সেই সক্ষমতা দিচ্ছে, সেই অপরচুনিটি দিচ্ছে, সুযোগটাকে কাজে লাগান। আজকের ছোট্ট একটা উদ্যোগ আগামী দিনের ভালো ভবিষ্যৎ কিংবা উজ্জ্বল একটা ভবিষ্যৎ পেতে পারেন। এগুলো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঠিক ভালো আছে। থাকবেন। আপনি ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এতক্ষণ আমাদের লাইভটা দেখলেন, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একজন এখানে কমেন্ট করেছেন যে আমরা অফলাইনে কোর্সটা কন্টিনিউ হবে কিনা। অফকোর্স ভাই, অফলাইনে কোর্সটা কন্টিনিউ হবে। আফটার লকডাউন আমরা আবার অফলাইনে আমাদের কোর্স কন্টিনিউ করবো, ততদিন পর্যন্ত আপনাদের অনলাইনে কোর্সটা রান হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি সাবধানে থাকবেন, ঘরে থাকবেন। আর যেভাবে আছেন সুস্থ থাকার চেষ্টা করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, বাইরে গেলে মাস্ক ইউজ করবেন। আসছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।